হচ্ছে মায়ানমারের সীমানার ওই পাশে মায়ানমার, এই পাশে বাংলাদেশ। আমরা আস্তে আস্তে জিরো পয়েন্টের দিকে আস্তে আস্তে আমরা তিনজন রোহিঙ্গা বাইকে পেলাম, 3-4 জন না বড়। আচ্ছা, তোমরা কত বছর ধরে আমাদের বাংলাদেশে থাকতেছো? কত বছর ধরে থাকতেছো? 7 বছর হয়ে গেছে। ক্যাম্পে গেলে আমরা ধরা খেয়ে যেতাম এবং এইরকম ঘটনা অতীতে আরো হয়েছে এবং এরা নিয়ে এদেরকে প্রচুর টর্চার করতো। আমরা সেই পরিস্থিতি থেকে খুব রক্ষা পেলাম। এখন আমরা আশ্রয় নিচ্ছি একটা মসজিদে। এটা হচ্ছে ব্রিটিশ আমলের একটা মসজিদ। প্রিয় বাড়ি বন্ধুগণ, আপনারা কেমন আছেন? 12 হলিডে ব্লগের নতুন একটি পর্বে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। ভিডিওটি মাস 2 মাস আগের করা ছিল, কিন্তু সময় সুযোগের অভাবে এডিট করা হয়নি এবং আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তাই ভাবলাম আজকে হাতে একটু সময় রয়েছে, আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। তো আমরা কোনো একটা শুক্রবারে আমার কলিগ এবং সাথে আরও 1-2 জনকে সাথে নিয়ে আমি চলে যাই গুমদুম সীমান্তে, যেখানে গুমদুম জিরো পয়েন্ট রয়েছে। আমরা সেখানে ঘুরতে যাই। আর এটা হচ্ছে খুবই একটা ডেঞ্জারাস জোন। এই জোনে হচ্ছে সবসময় গোলাগুলি লেগেই থাকে। তোমরা বাইরে খাচ্ছ কেন এই রোদের মাঝে? তোমার নাম কি? হ্যাঁ রিফাত, তোমার নাম? তোমরা বাইরে আসছো কেন? ও আচ্ছা আচ্ছা, গরু গিয়ে খাই, তাই তো তোমাদের ঘর। এই যে হ্যাঁ, এখানে 2 জন মাদ্রাসা ছাত্রকে পাই। এই গুমদুম সীমান্ত বর্ডারে যারা বাঙালি রয়েছে এবং বসবাস করে, তারা খুবই আতঙ্কে বসবাস করে। কারণ এখানে প্রতি মুহূর্তে প্রতি ঘন্টায় গোলাগুলি চলে বিজিবি এবং মায়ানমারের মানে বিদ্রোহী পার্টির সাথে। যার কারণে দেখা গেছে এরা অনেক সময় দেখা গেছে যারা এখানে বসবাস করে তারা কিন্তু অনেক সময় এই জায়গাটা ছেড়ে অন্য জায়গায় আশ্রয় নিতে হয়। এরকমটা সবসময় আতঙ্কে তারা বসবাস করে থাকে। সেখানে মায়ানমার বর্ডার 2 কিলোমিটার, 0.2 কিলোমিটার, মানে বেশি না, খুব কাছে, খুবই কাছে। এবং এই জায়গায় আসলে আমাদেরকে অবশ্যই আপনাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ এদিকে ফায়ারিং চলে সবসময়। আমাদেরকে যারা যারা আসছিলাম এদিকে সবাই সতর্ক করছিল, কারণ ফায়ারিং এর একটা ভয় থেকে যায়। তাই আপনারা বেশি বর্ডারে যাওয়া যাবে না। হ্যাঁ, গুমদুম সীমান্তে ঘুরতে এসে আমরা অনেকগুলো শরণার্থী ক্যাম্প দেখেছি এবং এর আগে আমার রোহিঙ্গাদের নিয়ে একটি ভিডিও ছিল। সেই ভিডিও যদি যারা দেখেন নাই তারা দেখে আসতে পারেন, আমি আই বাটনে দিয়ে দিব। আর এখন এদের সাথে আমরা আলাপ করতেছি। 4 জন শরণার্থী দেখতে পাচ্ছেন এবং ওদের বাড়িঘর ছিল পিছনে যে গ্রামটা দেখতে পাচ্ছেন সেটি ছিল তাদের বাড়িঘর। সেখান থেকে পিটিয়ে মগ উপজাতি তাদেরকে পাঠিয়ে দিয়েছে আমাদের দেশে। বর্তমানে ওরা সবাই আমাদের দেশের আশ্রিতা। আমার নাম নাসিম। তোমার নাম? মোহাম্মদ সালিম। পড়াশোনা কিসে করো? আর তোমার নাম? হ্যাঁ, বুক মানে কি? ও আচ্ছা, বুঝছি বুঝছি। তুমি কোন ক্লাস? তোমরা কি তোমাদের দেশে যাইতে ইচ্ছা করে? খুব সুন্দর লাগতেছে। এটা হচ্ছে বলছিল ওই লোকটা আমাদেরকে সতর্ক করে বললো, মানে 2010 সালে পুলিশের কয়েকজন আসছিল এখানে। আসার পরে আমরা যে ভুলটা করতে নিছিলাম তারা সেই ভুলটা করছে, মানে তারা বর্ডার লাইনে চলে গেছে। চলে যায়, তারপর ওটা বিজিবি ক্যাম্প মনে করে গেছে। তারপরে তো ওনারা মনে করেন যে আদর যত্নের ভিতরে নিচে নেওয়ার পরে অনেক আটকায় তো রাখছে আর অনেক টর্চার, অনেক কষ্ট দিছে। আমরা এই বর্ডার ক্রস করে ফেলছিলাম। মেইন রোড, এই যে বেশি দূর মেইন রোডের ওই পারেই, মেইন রোডের এই যে এটা হচ্ছে আমাদের বর্ডার লাইন। আমরা একদম বর্ডার লাইনে চলে গেছিলাম এদের ক্যাম্পের পাশে। তো ভাগ্যিস ওরা হয়তো আমাদেরকে লক্ষ্য করে নাই, কোনো কারণে হয়তো তারা আজকে আমাদের এই বর্ডার লাইনে আশেপাশে আসে নাই। যদি আমরা যদি লক্ষ্য করছে বলতে ওরা ওইখানে ছিল, দাঁড়া ছিল, যে একজন দেখছিলেন আপনি ওইখানে পানির মধ্যে মাছ ধরতেছিল। হ্যাঁ, তো ওরা ওইখান থেকে আমরা মানে বালুটা পার হয়ে দিকে হাঁটা দিলেই আমাদের মনে করেন এটা হচ্ছে মগের বিদ্রোহী পার্টি, মিয়ানমারের বিদ্রোহী পার্টি। এরা সরকারি কোনো দল না। এরা কিন্তু যে কেউকে পেলে, আশেপাশে পেলে কিন্তু গুলি করে ফেলে। আর আমরা সেই পর্যায়ে চলে গেছিলাম। ভাগ্যিস আমরা সেখানে রোহিঙ্গা বাচ্চাদের সাথে একটু কথা বলতেছিলাম, সেই অভিজ্ঞতার। অবশেষে গুমদুম জিরো পয়েন্ট থেকে আমরা নিরাপদে ফেরত আসতে পেরেছি, সেইটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। কেননা এই জায়গাটা খুবই ডেঞ্জারাস একটা জোন ছিল। আমাদেরকে বিজিবি বলেছিল যে এই জায়গায় যেন না যাই। আমরা যদি যাই, আশেপাশে যে এলাকাতে মানুষ দেখলেই মগ উপজাতি যারা আছে তারা লক্ষ্য করে গুলি করে এবং এদের সাথে প্রায় সময় যুদ্ধের একটা সংঘর্ষ হয়।
আমাদের বিজিবির সাথে। তাই এই জায়গাটা খুবই অনিরাপদ এবং অনিশ্চিত, যে কোনো সময় মানুষকে হত্যা করে ফেলে এবং মগ উপজাতি কারো প্রতি মায়া নেই, দয়া নেই। গুমদুম জিরো পয়েন্টের সংলগ্ন একটা পুরাতন একটা মসজিদ রয়েছে, সেটি হচ্ছে ব্রিটিশ আমলের একটি মসজিদ। আর সেই মসজিদে আমরা আশ্রয় নিয়েছি। আমার সাথে যে দুইজন ছিল তারা নামাজ পড়লো এবং এর চারপাশটা একটু আমি দেখলাম। এবং এই মসজিদটাও কিন্তু সবসময় আতঙ্কে থাকে মগ উপজাতিদের দ্বারা। আজকের ব্লগটি আমরা এখানে সমাপ্ত করছি। দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কোনো ঠিকানায়।